যে একটু পড়ার চেষ্টা করেন। প্রথমে সাদা কাগজ নিয়ে পরীক্ষার তারিখ, পরীক্ষার তারিখ হচ্ছে 28/6/2025। আর নিচে পরীক্ষার বরাবর নিচে লেখেন প্রস্তুতি গ্রহণ শুরু, চূড়ান্ত লেখেন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ শুরু। চূড়ান্ত কথাটা লিখলাম এই কারণে, কাছের থেকে আর কোনো কিছু করা যাবে না, শুধু ধর্মটা ঠিক থাকবে, সংসারটা ঠিক থাকবে, আর পড়া, বাকি সব সময় পড়া। তাহলে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ শুরু, এখানে ডেট দিয়ে রাখেন। আজকে হলো কত তারিখ? 15 তারিখ, 15/5/2025। দুইটাকে বিয়োগ করলে কয়দিন সময় পাওয়া যায় দেখেন। এই মাসে পাবেন 15 দিন, কমিয়ে ধরলাম 2-1 দিন, আর ওইদিকে পাবেন 28 দিন। তাইলে আসলে আমরা ধরে নিলাম 40 দিন, আরো 3 দিন দিয়ে দিলাম, বিচ্ছিন্ন ভাবে মাইনাস করে দিলাম, 40 দিন সময়। আইনজীবী হওয়া বা না হওয়া, তাহলে এই যে 40 দিনের একটা প্যাকেজ, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। 40 দিনের মধ্যে আপনার কয়টা সাবজেক্ট আছে? সবাই জানি আমরা 7টা সাবজেক্ট নাকি। এখন 40 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 5-7 35। আচ্ছা, কারণ আমি কিন্তু একটু মাইনাস করেই সময় রাখতেছি আর কি। 5 দিনে একটু বেশি পাওয়া যাবে, কিন্তু আমরা এভারেজটা রাখলাম 5 দিন, যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট। হ্যাঁ বলেন স্যার। ওই যে আপনি দ্বন্দ্ববিধি দিলেন না, দ্বন্দ্ববিধি আর আমি নিজে থেকে সুনির্দিষ্ট করতে চালাম, সেটা শেষ করে ফেলছি স্যার, মানে আমার মতো করে আর কি। আর এখন আমি সামাদি দেবো। জি, আপনি তো স্যার দ্বন্দ্ববিধির প্রশ্ন দিয়ে দিচ্ছেন, তারপরে আমার কাছে কয়েকটা একটু মনে হলো একটু সাথে আর সুনির্দিষ্ট প্রতিকারানি শেষ করলাম, আর সামাদি একটা স্যার আমি দিলেন। এরপর আর আপনি আচ্ছা 5 দিন পরে পড়াবেন। ফৌজদারি স্যার আপনি 3 ক্লাস করাইছেন, ওই 3টা স্যার মধ্যে একটু পড়ার 2টা মনে হয়। যেহেতু যে কটা সাবজেক্টের কথা বল, তাহলে দেওয়ানি থেকে আমি আজকে একটা চ্যাপ্টার বলি। দেওয়ানি কার্যবিধি আর সাথে তো সুনির্দিষ্ট থাকে, এর মধ্যে দেওয়ানি থেকে যদি সুযোগ থাকে তাহলে আজকেই পড়ে নেবেন। দেওয়ানি থেকে রিসিভার, এটার সাথে যোগ চিহ্ন দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা, এই 2টা চ্যাপ্টার একসাথে আসার সম্ভাবনা আছে এই বছর, ক হয়ে বা ক গ হয়ে। এই জন্য এই 2টা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 2টাকে একটা যোগ সূত্র করে পড়তে হবে আর কি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে রিসিভার থেকে একটা আসতে পারে, অস্থায়ী থেকে আসতে পারে, আবার যৌথভাবে আসতে পারে। এই জন্য আমরা যৌথটাকেই ধরে নিলাম। তাহলে রিসিভার এবং অস্থায়ী নিষেধাজ্ঞা, এই চ্যাপ্টারটা খুব ভালো করে আপনারা পড়ে নেবেন। আজকে যদি কভার করে ফেলতে পারেন আজকে রাতের মধ্যে রিসিভার, এবং তাহলে রিসিভারে কি ধরনের প্রশ্ন আসে
অতীত, বর্তমান, ভবিষ্যৎ চিন্তা করে সাজেশনটাকে সাজাইতে হবে। অতীতে কি প্রশ্ন এসেছে, সাধারণত বাধ্যতামূলকভাবে মুখস্থ করে নেবেন। আর এছাড়া আর রিসিভার থেকে কি পড়বেন একটু সংক্ষেপে বলে দিই। রিসিভারের নিয়োগটা পড়বেন, রিসিভার নিয়োগ। তাহলে রিসিভারের চ্যাপ্টার লিখে প্রশ্ন, এত বড় বড় প্রশ্ন এখন মুখস্থ করার দরকার নেই, প্রশ্ন ছোট করে ফেলেন। রিসিভার চ্যাপ্টার থেকে সংজ্ঞা পড়তে হবে, শুধু সংজ্ঞা লিখলেই হবে। তারপরে লেখেন রিসিভার নিয়োগ, এটা পড়তে হবে। প্রশ্ন হয়তো হইতে পারে, কখন একটি দেওয়ানি মামলায় রিসিভার নিয়োগ করা যায়, এটা ছোট করে রিসিভার নিয়োগ, এই বিধানটা পড়লে আমরা এটার উত্তর দিতে পারবো। পরের প্রশ্ন হলো রিসিভারের দায়িত্বসমূহ। এটা শর্ট প্রশ্ন, হয়তো পুরো আকারে আসতে পারে যে একজন রিসিভারের দায়িত্বসমূহ কি, দায়িত্বসমূহ আলোচনা করো। বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু রুট কোশ্চেনটা বা মূল প্রশ্নটা হচ্ছে রিসিভারের দায়িত্ব। আর একটা আসতে পারে ভবিষ্যতের প্রশ্ন দেই যে রিসিভার কোনো পারিশ্রমিক পেতে পারে কিনা। অর্থাৎ রিসিভার যে কাজটা করে, দায়িত্বটা পালন করে একজন রিসিভার, সেই রিসিভার কোনো পারিশ্রমিক দাবি করতে পারে কিনা, এটা একটা ভবিষ্যতের প্রশ্ন। সেই সাথে সাথে এক নজর ভবিষ্যতের প্রশ্ন বলতেছি, এক নজর রিসিভার নিয়োগের একটা আবেদন, এটাও এক নজর দেখে যাবে। রিসিভার নিয়োগের আরজি মুস্তাবিদা এখনো আসে নাই, কিন্তু অতীতে আসে নাই বলে যে ভবিষ্যতে আসবে না, 28 তারিখের পরীক্ষা আসবে না, এরকম তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য রিসিভার আদালতে চাইতে হইলে কিন্তু একটা দরখাস্ত আকারে চাইতে পারে। এই দরখাস্ত মুসাবিদা, রিসিভার নিয়োগের দরখাস্ত মুসাবিদা, এটা একটু ভবিষ্যতের প্রশ্ন হিসেবে এক নজর এই ড্রাফটটা একটু দেখে রাখবেন, যাতে আসলে রিসিভার নিয়োগের দরখাস্তটা লেখা যায়। আর যে কোনো দরখাস্তের কাঠামো কিন্তু একই, যে কোনো আর্জির কাঠামো একরকম, আর যে কোনো দরখাস্তের কাঠামো কিন্তু একই রকম। বলেন স্যার, মুসাবিদা সম্পর্কে স্যার কোনো ধারণা নাই স্যার, আপনি দিবেন বলে স্যার বসে আছি। ওই কোন সাবজেক্ট থেকে মুসাবিদা আছে এই সম্পর্কে স্যার কোনো আইডিয়া নেই আমার। তাই আপনি স্যার মুসাবিদা এসে তো ঝামেলাটা করে আর কি। হয়তো আমরা অনেক সময় অনেক বছর দেখা যায় যে শুধু রচনামূলক প্রস্তুতি নিয়ে গেলাম, কিন্তু ওই বছর বেশিরভাগই ড্রাফট বা প্রবলেমেটিক প্রশ্ন, সমস্যামূলক প্রশ্ন আর মুসাবিদা দিয়ে দিছে কি।
সমস্যামূলক প্রশ্নগুলা যদি গতানুগতিক হয় তাহলে তো পারা যাবে, কিন্তু যদি নতুন একটা সমস্যা দিয়ে বলে যে এটা সমাধান করো, তাহলে তো এটা রিস্ক নেওয়াটা বেশি আসছে। হ্যাঁ সেটাই বলতেছি, এর তো অবশ্যই মুসাবিদার উপর একটু গুরুত্ব আপনাকে দিতে হবে। তাই একটা কাজ করেন, আজকে কষ্ট হইলেও 12:30 পর্যন্ত ক্লাসটা একটু কন্টিনিউ করেন ধারাবাহিকভাবে। 10:30টার মধ্যে আমরা চেষ্টা করব এই রিসিভারের একটু ধারণা দেওয়ার জন্য 5 মিনিট, এখন আর বেশি সময় দেওয়া যাবে না একটা চ্যাপ্টার করে। যেই জায়গায় ভুল ত্রুটি করতে পারেন বা যেই জায়গায় যেভাবে লেখা উচিত আমি শুধু সেই নকশাটা দিয়ে দিব, বইপত্র তো সবারই আছে। আর একটা দরখাস্ত আজকে শিখাবো যে কিভাবে একটা দরখাস্ত লিখতে হয়, যাতে ওইটা আসলে আমরা যে কোনো দরখাস্ত লিখতে পারি, এবং কি কি দরখাস্ত পরীক্ষায় আসতে পারে দেওয়ানি কার্যবিধির উপরে কি কি দরখাস্ত আপনারা শিখবেন। সিভিল ড্রাফটিং কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আরজি মুসাবিদা, আর একটা হচ্ছে দরখাস্ত মুসাবিদা। মুসাবিদার মধ্যে একটু পড়াশোনাটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, দুটো একসাথে ধরলে এটা একটা হজবরল হয়ে যাবে। তাহলে রিসিভার কে, আর আপনাদের সুবিধাজনক জায়গাটা হচ্ছে রিসিভারের বিধানটা কিন্তু আপনারা জানেন। দেওয়ানি কার্যবিধির কত আদেশে রিসিভারের বিধান আছে কেউ বলতে পারবেন? জি স্যার। বলেন। স্যার 39 স্যার। না স্যার 40 স্যার। 40 আদেশ। হ্যাঁ 40 আদেশ। তাহলে এখানে দেখেন যে প্রশ্নগুলি আমি দিলাম, প্রশ্ন কিন্তু 4টা: রিসিভারের সংজ্ঞা, রিসিভারের নিয়োগ, তারপরে রিসিভারের দায় দায়িত্ব, আর রিসিভারের পারিশ্রমিক। এই 4টা আমরা রুট কোশ্চেন বা মূল প্রশ্ন হিসেবে নিয়ে নিলাম। আর মাথায় আমাদের থাকলো যে রিসিভার সম্পর্কিত দেওয়ানি কার্যবিধিতে বিধান আছে হচ্ছে কত আদেশে? 40 আদেশে। আদেশে কয়টা বিধি? এই মুহূর্তে কি কারো কাছে দেওয়ানি কার্যবিধি বই আছে? থাকলে একটু 40 আদেশ দেখেন, তো আমি আছি আপনাদের সাথে। চল্লিশ আদেশে 5টা বিধি আছে। কয়টা বিধি? 5টা বিধি। এখন দেখেন কিভাবে বিচারপতিদেরকে সন্তুষ্ট করে নাম্বার আনবেন দেওয়ানি কার্যবিধিতে, সেটা একটু বলে দেই আপনাদেরকে। তাহলে রিসিভারটা করছে কত আদেশে? 40 আদেশে। কয়টা বিধি আছে? 5টা। একটা কাজ করবেন, পরীক্ষায় ভূমিকা, যেমন আপনি রিসিভার থেকে প্রশ্নটা এসেছে, তাইলে রিসিভার এই চ্যাপ্টার থেকে যখন উত্তরটা করবেন তখন একটা আইনগত ভূমিকা, এটা কিন্তু জেনারেল ভূমিকা না, একটা আইনগত ভূমিকা দিতে হবে। এই আইনগত ভূমিকা দেখলেই পরীক্ষক সন্তুষ্ট হয়ে যাবে। ভূমিকাটা এইভাবে দিবেন যে দেওয়ানি কার্যবিধি 1908-এ কয়টা ধারা আছে বলেন তো? কয়টা ধারা আছে? 158টা ধারা। তাহলে দেওয়ানি কার্যবিধি 1908-এর শুরুতে একটি প্রস্তাবনা,
এরপর বা অতঃপর আমাদের 158টা ধারা, কিছু অধ্যায়ও আছে। অধ্যায় জানা থাকলে বলবেন এতগুলি অধ্যায়, আর এতগুলি অধ্যায়ের মধ্যে আমাদের 158টা ধারা আছে। আর আদেশ আছে কয়টা? 51টা। বর্তমানে 50টা, বর্তমানে 50, এটাও লিখতে পারে। এইটুক লেখার পরে বলবেন যে তন মধ্যে বা এদের মধ্যে 40 আদেশে রিসিভার সম্পর্কে বিধান রয়েছে। তাহলে এই আইনগত ভূমিকাটা টুকটুকের মধ্যে কি করলো যে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে আপনি একটা ডিটেলস ধারণা আছে। আবার ধারণা থাকলেও কিন্তু অনেকে গুছিয়ে লিখতে পারে না। হয়তো অনেক জানে, তার মাথায় অনেক জ্ঞান আছে, কিন্তু সে গুছিয়ে কথাটুক লিখতে পারে নাই। এই কথাটুক যদি আপনি জানা থেকে গুছিয়ে লেখেন একটা আইনগত ভূমিকা হিসাবে, যে দেওয়ানি কার্যবিধি 1908-এর শুরুতে একটি প্রস্তাবনা, এরপর এতগুলি অধ্যায়ের মধ্যে সর্বমোট 158টা ধারা এবং আমাদের অতঃপর 51টি আদেশ, ব্র্যাকেটে বর্তমানে 50টি আদেশ রয়েছে। এরপর কি কোনো তফসিল আছে? দেওয়ানি কার্যবিধিতে কি কোনো তফসিল আছে? পাঁচটা তফসিল আছে, এই তো। তাহলে এই পর্যন্ত লিখবেন দেওয়ানি কার্যবিধি 1908-এর শুরুতে একটি প্রস্তাবনা, অতঃপর 158টি ধারা, অতঃপর 50টি আদেশ বর্তমানে, এবং সর্বোপরি 5টি তফসিল রয়েছে। তন্মধ্যে এদের মধ্যে রিসিভার সম্পর্কে প্রয়োজনীয় বিধান রয়েছে 40 আদেশের 1 হতে 5 বিধিতে। 40 আদেশের 1 হতে 5 বিধিতে। তাইলে একটা আইনগত ভূমিকা আসলো না বলেন? আসছে কিনা? এবং একটু নতুনত্ব আসছে। এই কথাটুকু কিন্তু বাংলাদেশের কোনো অ্যাডভোকেটশিপের ছাত্রছাত্রী লিখবে না, কিন্তু এইটুক কথার মাধ্যমে কিন্তু অনেকগুলি তথ্য, 3-4টা লাইন, এই 3টা লাইনে আছে। আপনার ভাষা জ্ঞানটাও গুছিয়ে যে লিখতে পেরেছেন, এই ভাষা জ্ঞানটাও কিন্তু পরীক্ষক বুঝতে পেরেছে। হ্যাঁ বলেন, বলেন। ওই 80 টাকা কাটেন। হ্যাঁ, 80টা একদম শেষে বলবেন, লাস্ট ওয়ার্ড। অতঃপর আবার এবং সর্বোপরি তফসিলের আগে বলবেন তফসিল 5টা বলেন, আবার বলেন। সর্বোপরি বলবেন, সর্বোপরি 5টি তফসিল প্রয়োজনীয় বিধান রয়েছে। আচ্ছা, তাহলে দেখেন একটা আইনগত ভূমিকা দিতে হবে, কিন্তু আইনগত ভূমিকা। আশেপাশে একটা ভূমিকা দিয়ে আপনি বলবেন এটা ভূমিকা, এটা হবে না। এরকম যদি একটা আইনগত ভূমিকা লিখতে পারেন তাহলে লিখবেন।
আচ্ছা, এখন রিসিভার চ্যাপ্টারের উত্তরে যাওয়ার আগে আমি আর একটা ভূমিকা তৈরি করে দিচ্ছি, সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞার চ্যাপ্টার। এখন এই যে একটা ভূমিকা পাইলেন, এই ভূমিকাটাকে কিন্তু সেম টু সেম রেখে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যেও আনতে পারবেন। শুধু রিসিভারের জায়গায় লিখবেন অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান রয়েছে, আর 40 আদেশের জায়গায় কত আদেশ লিখবেন? কারো কি জানা আছে অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান? অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান আব্দুল মজিদ সাহেব রিসিভারের যে ভূমিকাটা তৈরি করেছে আইনগত, এই ভূমিকাটা অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে আনেন তো দেখি, পারেন কিনা কেউ? হুবহু আনেন, একদম হুবহু। দেওয়ানি কার্যবিধি 1908 এর শুরুতে একটি প্রস্তাবনা, অতঃপর 198 ধারা, অতঃপর 91 আদেশ, বর্তমানে 50টি আদেশ, সর্বোপরি মানে ব্র্যাকেটের মধ্যে সর্বোপরি 5টি তফসিল আছে। তোর মধ্যে 39 আদেশের সাববিধি কতগুলো মনে নাই, এর মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান রয়েছে। জ্ঞানের স্বল্পতা দেখা দিল কোথায়? যে এই 39 আদেশে কয়টা বিধি আছে, এইটা তথ্যটা জানতে হবে, এই তো বিষয়টা। তাইলে 39 আদেশে দশটা বিধি আছে। কয়টা বিধি? 39 আদেশে কয়টা বিধি? কয়টা বিধি বলছে 39 আদেশে? 10টা বিধি। এইবার আসেন 39 আদেশের সঠিক শিরোনামটা কি, এটা একটু লেখেন। 39 আদেশ, আনাইলে কিন্তু এটা ভূমিকা লেখা ভুল হবে। 39 আদেশের শিরোনামটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশসমূহ। অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশসমূহ, টেম্পোরারি ইনজাংশন অ্যান্ড অ্যাড ইন্টারিম অর্ডারস। ইংলিশ দরকার নাই, বাংলায় লেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশসমূহ। আদেশসমূহটা এক শব্দ, একসাথে যোগ করার, গুলো সমূহ এগুলো সবসময় শব্দের সাথে যোগ করে লিখতে হবে। হ্যাঁ, এখন আপনারা আপনার রিসিভারের যে ভূমিকাটা শিখিয়েছি, আদেশ সমূহ, আদেশ আপনাদের যে ভূমিকাটা শিখিয়েছি রিসিভার থেকে, কিন্তু একটা জায়গায় শুধু একটু যোগ করে বলতে হবে। তন্মধ্যে রিসিভারের পুরো কথাটাই নেবেন যে এখানে কয়টা প্রস্তাবনা আছে, কয়টা আদেশ আছে, কয়টা ধারা আছে, আর তন্মধ্যে এরকম হবে যে 39 আদেশের 1 হতে 10 বিতে অস্থায়ী নিষেধাজ্ঞা হবে না। অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ সম্পর্কে বিধান রয়েছে। কারণ অস্থায়ী নিষেধ 39 আদেশটা ভালো করে পড়ে দেখবেন, অনেকের কাছে সেই মধ্যে বই থাকতে পারে, আমি ভুল পড়াচ্ছি কিনা সেটা একটু প্রমাণ বা যাচাই করে দেখে নিতে পারেন। 39 আদেশে কিন্তু দুইটা বিষয়, এবং এর আগে একটা এবং এর পরে একটা। এবং এর আগে হলো অস্থায়ী নিষেধাজ্ঞা, আর এবং এর পরে হলো অন্তর্বর্তীকালীন আদেশ। এই দুটো কিন্তু আছে একসাথে 39 আদেশে। এই জন্য 39 আদেশে কি বলা আছে এটা কিন্তু প্রথমে বলে নিতে হবে যে তন্মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন
আদেশ সম্পর্কে বিধান হয়েছে। প্রকাশ থাকে যে 39 আদেশের 1 হতে 5 বিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আর 6 থেকে 10 বিধিতে অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ সম্পর্কে বিধান রয়েছে। এখানে কিন্তু একটা ইকুয়ালিটি দেওয়া হয়েছে। 39 আদেশের দুইটা বিষয়, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ, আর মোট বিধি হলো 10টা। এই 10টা বিধির মধ্যে 5টা বিধি দেওয়া হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞাকে, আর 5টা বিধি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ সম্পর্কে। এই কথাগুলা কি জ্ঞানের কথা কিনা বলেন? হ্যাঁ, এইভাবে লিখবেন, তোর মধ্যে 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ সম্পর্কে বিধান রয়েছে। 39 আদেশে তোর মধ্যে 39 আদেশের 1 হতে 10 দিয়ে দেন পরে। 39 আদেশের 1 হতে 10 বিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ সম্পর্কে বিধান রয়েছে। এইটুক লিখলেন। লেখার পরে এই 10টা বিধিকে আবার 2টা বিষয় দিয়ে ভাগ করে দিবেন। যে প্রকাশ থাকে 39 আদেশের 1 হতে 5 বিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং 6 হতে 10 বিধিতে অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ সম্পর্কে বিধান রয়েছে। ক্লিয়ার হয়েছেন কিনা দেখেন, বলেন আব্দুল মজিদ সাহেব কি লিখছেন? আমাদের আইনগত ভূমিকা কিন্তু এখনো শেষ হয়নি। তোর মধ্যে এই সম্পর্কে বিধান রয়েছে 39 আদেশে, বা রিসিভার আসলে বলবেন 40 আদেশে 1 থেকে 5, 1 থেকে এত বিধি, অস্থায়ী নিষেধাজ্ঞা আসলে এত থেকে এত বিধিতে এটা বলা আছে। এইটুকু বলার পরে একটা কথা যোগ করে দিতে হবে। এনিওয়ে, যাই হোক কমা ভূমিকার শেষাংশটা আমি বলতেছি। ভূমিকার শেষাংশ ভূমিকার শেষাংশ ভূমিকার শেষাংশ ভূমিকার শেষাংশে এই কথাটাই বলবেন যে যাও কমা নিম্নে আমরা প্রশ্নমতে নিম্নে আমরা প্রশ্নমতে কমা অর্ধেক থামা, দাড়ি হলো ফুল থামা। যাই হোক, নিম্নে আমরা প্রশ্নমতে, নিম্নে আমরা কি করতেছেন? প্রশ্নমতে, নিম্নে আমরা প্রশ্নমতে। এখন প্রশ্নগুলা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবেন, প্রশ্নগুলি দেখে দেখে এখানে লিখবেন যে নিম্নে আমরা প্রশ্নমতে রিসিভারের সংজ্ঞা, রিসিভারের দায় দায়িত্ব সমূহ, রিসিভার নিয়োগের বিধান এবং রিসিভারের পারিশ্রমিক, এই 4টি উত্তর না কিন্তু উত্তর, আর আমরা বলবো সঠিক উত্তর প্রদান করতে সচেষ্ট হব, সদুত্তর প্রদান করতে সচেষ্ট হব।
বা প্রয়াস রাখবো বা সচেষ্ট হব। সচেষ্ট কথার অর্থ হলো নিজেকে যথাসাধ্য চেষ্টারত রাখবো। একদম পণ্ডিত ছাত্র না। রিসিভার সম্পর্কে জ্ঞানের কিন্তু এই দেওয়ানি কার্যবিধি যথেষ্ট না। রিসিভার সম্পর্কে আছে এবং ভবিষ্যতে দেখবেন ওর অনেক ওরাল ল, মৌখিক আইন, মৌখিক নীতি, অনেক কিছু আছে রিসিভার সম্পর্কে। এগুলি যখন ভবিষ্যতে প্র্যাকটিসে যাবেন তখন বুঝতে পারবেন। শুধু 40 আদেশটা যথেষ্ট না। এই জন্য আমাকে বলতে হবে সদুত্তর দিতে সচেষ্ট হব, নিজেকে যথাসাধ্য চেষ্টারত রাখবো। তাইলে না আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টি নিজেই খাতার মধ্যে লিখে দেন যে এই সম্পর্কে আমি সম্যক ধারণা, পরিপূর্ণ ধারণা, বিস্তারিত ধারণা। এই শব্দগুলি, বিস্তারিত ধারণা, এই শব্দগুলি আমরা কখনোই, এগুলো হলো অহংকারীদের ভাষা। এই অহংকারীদের ভাষা আমাদের বর্জন করতে হবে। আর বিস্তারিত জ্ঞান তো 40 আদেশ পুরাটা পড়লেও হবে না। কারণ অস্থায়ী নিষেধাজ্ঞার উপরে আলাদা ভলিউম আছে। 3 মাস সময় লাগবে কমপক্ষে। এছাড়াও আছে আরো বই। অস্থায়ী নিষেধাজ্ঞা 53 ধারাতেও বিধান আছে, অনেক আইনে আছে, অনেক জায়গা ঠিক আছে, 2টি আইনে বলা আছে। এই জন্য আমরা বলবো সদুত্তর দিতে সচেষ্ট হবে। তাহলে এই যে ভূমিকাটা আমরা পেলাম, মানে কি? ভূমিকা মানে হলো আমরা নিচে কোন আইনের বিধান দিয়ে কি কি প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা দেখিয়ে দেওয়াটা হলো ভূমিকা। পিকনিকের একটা স্পট থাকে, ওইখানে কিছু অ্যারোচিন, এই পিকনিক স্পটটা এইটাই ভূমিকা। কাজেই উত্তরে আমরা কোন কোন প্রশ্নের দিব এটা হলো ভূমিকা। কাজে আমরা আইনগত একটা ভূমিকা, আর পরীক্ষার খাতায় কিন্তু পর্যাপ্ত লিখতে হবে আর কি। শুধু যদি রিসিভারের সংজ্ঞাটা দিয়ে আর এগুলো দায়িত্ব দিয়ে লিখি তাহলে কিন্তু অল্পর মধ্যে সময় শেষ হয়ে যাবে, আর লেখার কিছু থাকবে না। তাহলে লেখাটাকে তো একটু বড় করতে হবে, কিছু লফুল এলিমেন্টস দিতে হবে, আইনগত কিছু উপাদান শর্ত নিয়ে লিখতে হবে। তাহলে এই কয়টা লাইন এত কঠিন না, কিন্তু কম। অস্থায়ী নিষেধাজ্ঞা যদি আপনার একটা কমিশনের প্রশ্ন আসে, কমিশন, অস্থায়ী নিষেধাজ্ঞা না এসে একটা কমিশন আসতে পারে, কমিশনের প্রশ্ন। আমি এই মুহূর্তে একটু সাহায্য করি যারা পরীক্ষার্থী। আসলে যে কারণে আপনি আমার উপর ব্যক্তিগতভাবে অনেক সময় স্যার পড়াইতে পারতেছে না, এটা একটু ব্যাখ্যা দেই, তাহলে ভুল বোঝাবুঝিটা কম হবে। সেটা হলো আমি আসলে যতগুলি কলেজের জীবনে, প্রথম জীবন থেকে না হলেও প্রফেসর হওয়ার 3-4 বছর পর থেকে এখনো পর্যন্ত, এই যে মতিঝিলে একটা ল ক্লাস নিয়ে তারপর আসলাম। রাস্তায় ইদানিং আবার একটু জ্যাম বেড়ে গেছে, তারপরে চিপাচুপি দিয়ে রিক্সা নিয়ে কয়েকটা ভাঙা দিয়ে আসতে গিয়েও তাও অনেক রাত হয়ে গেছে। আবার কলেজ শেষে আজকে একটু মিটিংও ছিল ওই কলেজেই। সবকিছু মিলিয়ে আমি যখনই যে কলেজে থাকি আসলে আমার কাজটা কিন্তু একটা সাবজেক্ট পড়ানো না, যে 2টা কলেজের সাথে জড়িত আছি, ওই 2টা কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন। আমার কাজটা থাকে মূলত 7টা সাবজেক্টেরই, পিলি হইলে
প্রথমে বেসিকটা দিয়ে দেওয়া, কিভাবে আইন পড়তে হবে আর কিভাবে আইন লিখতে হবে। আর সারা বছর কিন্তু আমার ওই 7টা সাবজেক্ট অন্য স্যাররা নিয়ে যাবে। আবার আমি সাবজেক্টগুলোর এই পরীক্ষার সময় পরীক্ষার নোটিশ হবে, তখন ফাঁকি বা ছাত্ররা এখন সচেতন হবে, বা যারা সারা বছর পড়াশোনা করছে আর ওরা আরো সচেতন হবে, সময়ের প্রতি মূল্য বুঝবে। আগে অবহেলা করলে এখন আর করবে না। আগে সারা বছর আমরা খুব বলছি পড়েন, পড়ে নাই, আর পরীক্ষার সময় এখন যদি কামরুন্নেস স্যারে বলি যে এখন আর পড়েন না, আপনি এখন শুনবে না। তার মানে এই দেশের ছাত্ররা কখনোই স্যারদের কথা শুনে না। যখন স্যাররা বলে পড়েন সারা বছর, তখন পড়ে না। আবার পরীক্ষার সময় যখন লোড নিয়ে সারা বছর না পড়ে, এটা আবার একটা ক্ষতির কারণ হয়, বিশেষ করে আইনের পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু তখন পরীক্ষার হলে যাওয়ার আগে হয় দেখবেন অসুস্থ হয়ে গেছে, মাগুরায় পড়ে গেছে, নাইলে চিকনগুনিয়া এরকম একটা রোগ বাজিয়ে নিছে, কিছু একটা হবে আর কি। এখন এই প্রথম ক্লাস আর শেষ ক্লাস, এই কয়টা ক্লাস নেওয়ার দায়িত্ব থাকে আমি সারা জীবন যত কলেজগুলিতে জয়েন করেছি। কারণ এই দুইটা জায়গায় কিন্তু আসল, যে আমি আইনটাকে কিভাবে তুলে ধরবো, আইনের ভাষায় আমার লেখাটা হবে। লেখাটা তো আপনার হইতে হবে আইনের ভাষায়, বইয়ের ভাষায় না, নোটের ভাষায় না, আইনের ভাষায় হবে। এই মুহূর্তে আমি এখন একটা বিষয় সাহায্য করব, যারা বিশেষ করে এবার পরীক্ষার্থী, দু একজন যারা পরীক্ষার্থী ছাড়া আছেন তাদেরও সহায়ক হবে। কারণ যে চ্যাপ্টারগুলো মেনশন করব, এই চ্যাপ্টারগুলোর মধ্যে যেটা চলে আসবে সেটা 1 স্টার দিয়ে পড়বেন। যেমন কথার কথা, কামরুন্নেসা ম্যাডামদের এবার রিসিভার চলে আসলো, তাইলে রিসিভার যে একদম বাদ দিয়ে দিবেন তা না, কারণ 20% প্রশ্ন আছে, 100% প্রশ্নের মধ্যে 20% প্রশ্ন রিপিট করার 100% এখতিয়ার বার কাউন্সিল সংরক্ষণ করে। তাহলে এই 20% প্রশ্নের মধ্যে রিসিভারটাকে তো আবার রিপিট করতে পারে না, পারে না, পুরো প্রশ্ন রিপিট না করলো 20% প্রশ্নের মধ্যে তো রিসিভারটা, এই জন্য যে চ্যাপ্টারগুলি চলে আসবে কামরুন্নেসা ম্যাডামদের, সেইগুলি বাদ একদম দেওয়া যাবে না, 1 স্টারে ফেলে কোনো মতো একবার হলেও জীবনে দেখে পরীক্ষার হলে যেতে হবে। আর যে চ্যাপ্টারগুলি আসবে না কামরুন্নেসা ম্যাডামদের, এইগুলি যেগুলা বেশি গুরুত্বপূর্ণ সেগুলা 3 স্টার, আর যেগুলা মাঝারি গুরুত্বপূর্ণ সেগুলি 2 স্টার। এই চিহ্ন দিয়ে পড়তে হবে। আর এগুলি কিন্তু আসলে স্টার কোনো আর কি, কারণ একবারে যদি সব প্রশ্ন আমরা পড়ার চেষ্টা করি দেওয়ানি কার্যবিধি থেকে, তাহলে আমাদের সাইকোলজিক্যালি একটা বিরূপ প্রভাব আমাদের ব্রেনের উপরে চাপ পড়তে পারে, ভয় পেয়ে যেতে পারি আমরা। জীবনে ভয়টাই, এই জন্য এখন স্লোগানকে জয় করতে হবে। এই জন্য ভয় কমানোর জন্য আসলে সব স্টারই পড়তে হবে। এটাই বোঝা গেল কিনা, যেটা আসবে সেটা 1 স্টার দিয়েও পড়তে হবে, তাহলে দাঁড়াইলো কি, সবই পড়তে হবে। কারণ আমি বললাম যে কামরুন্নেসা ম্যাডামদের রিসিভার আসছে, পরের বছর আসবে না, আর আমার এই কথায় অন্ধবিশ্বাস করে পরীক্ষার হলে গেল তানিয়া আক্তার, গিয়া দেখলো রিসিভারই আসছে। তখন আমার জানা মতে কোন স্যারের মাথা সাজেশন না পড়ার কারণে স্যারের মাথা ফাটিয়েছে কোনো ছাত্রছাত্রী, এরকম আমার কাছে। তখন তো আপনি আমার মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলতে পারবেন না, মেরে ফেললেও কোনো লাভ তো আপনার হলো না, আপনার যা ক্ষতি হয়ে গেল। এই জন্য এখন আমি একটু চ্যাপ্টারগুলো দিব। এই চ্যাপ্টারগুলো যারা পরীক্ষা দিবেন 28 তারিখে, জুন মাসের 40 দিন সময় আছে, বা যারা পরের বার দিবেন তাদের জন্য প্রযোজ্য হবে। যেহেতু এবার 25 সালের পরীক্ষাটা কাছাকাছি, আগে একটু কথা বলি। সেটা হলো আপনাদের লাস্ট ইয়ারে প্রশ্ন হয়েছে 2023,
আপনারা কিন্তু 23-এর পর নাই এই এগুলো বাদ, এই জন্য আপাতত প্লিডিংস বাদ দেন। প্লিডিংসটা 2023-এ আসছে, এটা 1 স্টারে রাখেন, 1 স্টার। তারপরে আসছে গড় হাজিরা গড় হাজিরা আছে না? জি স্যার, 9 হ্যাঁ, 9,000 এটা 1 স্টারে রাখেন। গড় হাজিরা একটু লেখেন শর্ট করে, তাহলেই বোঝা যাবে। আদেশ 9 গড় হাজিরা এটা চলে আসছে। তাইলে এই দুইটা বাদ দিয়ে পড়তে হবে, এই দুইটা বাদ দিয়ে আপাতত। আর এই দুইটা একদম বাদ দিতে বলি নাই, কিন্তু আগে আপনাকে পড়তে হবে 3 স্টার। 3 স্টার পড়ার পরে পড়তে হবে 2 স্টার। 2 স্টারের পরে সময় যদি পান, যদি কথাটা ব্যবহার করতেছি সময়ের কারণে, কারণ 7টা সাবজেক্ট কভার করতে হবে 40 দিনে। স্যার আপনি কিন্তু একটু সাজেশন দিতে পারেন আমাদের। হ্যাঁ, সাজেশনটাই দিচ্ছি। আবার সব সাবজেক্ট এখন দিয়ে দিব সাজেশন, যেহেতু পরীক্ষার ঘোষণা হয়ে গেছে। পুরাটা না পড়লে অন্তত চ্যাপ্টারটা দিয়ে দিব আর কি। চ্যাপ্টারটা দিলে প্রশ্ন সব বইয়ের মধ্যেই আছে। জি স্যার। ব্যাংকিংতে পাওয়া যায়, যদিও সেগুলো গোছানো না, কিন্তু তারপরে পাওয়া তো যায়। এই জন্য আমার মনে হয় প্রশ্ন দেখে প্রশ্ন দেওয়া, এটার মধ্যে কোনো বাহাদুরি নাই শিক্ষকের। এই জন্য প্রশ্ন তো বাজারে কিনতেই পাওয়া যায়। শুধু চ্যাপ্টারটা বলে দিই, এখন কি কি চ্যাপ্টার পড়বেন সেটা বলি। প্লিডিংস আর গড় হাজিরাটা 2023 সালে আসার কারণে এটা 1 স্টার করে গেল। 3 স্টারে পড়লো, স্টার দেন। 3 স্টার 1 নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিসিভার। এবার এই জন্য রিসিভারটা 3 স্টারে থাকবে। এটা দিয়ে কিন্তু পড়া শুরু করেছি আজকে। 2 নম্বরে দেন অস্থায়ী নিষেধাজ্ঞা। আমরা চ্যাপ্টারগুলা যোগ বিয়োগ যাই থাকুক, কোনটার সাথে কোনটা যোগ হয়ে আসবে এটাও দরকার নাই, আমরা ভাগ করে ফেলি। রিসিভারটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে অস্থায়ী নিষেধাজ্ঞা। এরপরে আমাদের এই যে মধ্য এডিআর বুঝেন? এডিআর 3 নাম্বার দেন। এডিআর এর প্রশ্ন। এডিআর স্যার 98 এর 89 এ 89 জি 89 98 না, কিন্তু 89। ভবিষ্যতের জন্য কামরুল হাসান ম্যাডাম কিন্তু অনেক জানেন, কিন্তু ভবিষ্যতের জন্য ওনাকে সতর্ক করতেছি, আর ওনার মাধ্যমে সবাইকে জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি। আমরা কথা বলি, কোন জায়গা দিয়ে কথা বলা উচিত সেটা বলেন। কোত্থেকে কথা বলা উচিত? আমরা যদি ঠোঁট দিয়ে কথা বলি, মুখ থেকে বা ঠোঁট থেকে যদি কথা বলি, তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কামরুল হাসান ম্যাডামের কিন্তু এটাই হইতেছে বারবার। আজকে উনি কথাটা বলতেছে ঠোঁট থেকে, মুখ থেকে। এই জন্য উনি কিন্তু নিজেও থেকে আসলে হৃদয় থেকে পরে একটু কয়েক সেকেন্ড সময় নেবেন। হৃদয় থেকে, স্মৃতিশক্তি থেকে ধার করে, ওইটা হলো ব্যাংক আমাদের। ওই জায়গায় থাকে ব্যাংকে যেমন টাকা গচ্ছিত থাকে, আর হৃদয় থাকে হলো আমাদের পড়া গচ্ছিত। ওইখান থেকে হৃদয় নামের ব্যাংক থেকে এটা উত্তোলন করে তখন মুখ দিয়ে বলতে হবে, তাইলে সেটা আর ভুল হবে না। ভাইভাতে কিন্তু এটা আজকের কথাটা, আর যখন ভবিষ্যতে উকিল হবেন তখনও কাজে লাগবে। কারণ জজের সামনে যদি একটা ভুল ধারা, ভুল বিধান, ভুল কথা বলে ফেলেন, ওইটার বেনিফিট কিন্তু প্রতিপক্ষ নিয়ে নিবে। আর জজও লজ্জা দিতে পারে যে উকিল সাহেব আপনি মনে হয়
অথবা এই বিষয়ে আপনি কোনো অবগত নাই, এই বিষয়ে আপনার কোনোই জ্ঞান নাই, এই কথা যদি মক্কেল সামনে জজ উকিলরে বলে যে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, বা আরো তিরস্কারজনক কথাবার্তা বলে ভুল ব্যাখ্যা বা ভুল বিধান বলার কারণে, ওই মক্কেল আপনার কাছে আর ভবিষ্যতে নাও থাকতে পারে। মানে যা বলবেন সব ঠিক কথা। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ যা 25 সালে পরীক্ষা দিবেন, রিসিভার, অস্থায়ী নিষেধাজ্ঞা, আর হচ্ছে এডিআর এর প্রশ্ন। এবার আসেন আরো 2টা চ্যাপ্টার দিই। আরজি প্রত্যাখ্যান, আরজি প্রত্যাখ্যান। চার নাম্বার দেন, 4 নাম্বার আরজি প্রত্যাখ্যান। ছোট ছোট করে চ্যাপ্টার গুলো সাজাবেন, তাইলে আরজি প্রত্যাখ্যান। আরজি প্রত্যাখ্যানের বিধান আছে কোথায়, কত আদেশে? আদেশ 7 বিধি 11। তাহলে যে এই ভূমিকাটা কি আরজি প্রত্যাখ্যানে লাগানো যাবে না যাবে না? বিধান কোথায় আছে? আর নিম্নে আমরা এই প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট হব। এডিআর, এডিআরেও এই আজকে যে ভূমিকাটা বানিয়ে দিয়েছে আইনগত, সেটা লাগানো যাবে না যাবে না? স্যার যাবে স্যার, যাবে। আচ্ছা, এই একটা জায়গা গেলাম। এই 4 পর্যন্ত ভালো করে পড়েন, আমি 5, 6, 7 সহ দিব চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। আর কি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, যেহেতু পরীক্ষা একদম সন্নিকটে, কালকের মধ্যে চেষ্টা করবো এটা দিয়ে শেষ করার জন্য। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ঠিক আধা ঘন্টা বসলেই তাৎক্ষণিকভাবে আমি গ্রুপে দিয়ে দিতে পারবো আপনাদের, কিন্তু এখন দিলে সেটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ উইদাউট স্টাডি শিক্ষকের ও ছাত্রদের পড়ানো উচিত না, যতই জানি। স্যার কালকে একটু তামাদিটা দিতে পারবেন? অবশ্যই পারবো। স্যার তামাদিটা পড়তেছিলাম স্যার। রাখলাম। আচ্ছা, তামাদি আমি দিলাম, লিখলাম তামাদি। কারণ আমি তো এখন পুরো সাজেশন দিব না, আমি তো শুধু ছোট করে তামাদি এনে চ্যাপ্টার গুলো বলে দিব আর কি। এই জন্য এটা যদি আমার সময় এবং এনার্জি কুলায়, তাহলে আজকে রাতেও তো আমাদের এনটা দিয়ে দিতে পারি, যেহেতু তো আমাদের কারণ আসামিটা পড়া শুরু করেছে বলতেছে। তাহলে আপাতত এই 4টা চ্যাপ্টারই দিলাম দেওয়ানি থেকে। এখন 5 নম্বর, কারণ এইখানে একটু আমার নিজেরও পড়াশোনা করতে হবে, কারণ সাজেশন তো বছর 2 বছর, এটা কিন্তু একটু পার্থক্য সৃষ্টি হয়। তাহলে একটা দুইটা প্রশ্ন একটু বুঝাই, যেমন রিসিভারের সংজ্ঞা আসছে পরীক্ষায়। আরজি প্রত্যাখ্যান বলতে কি বুঝো, এটা আসতে পারে। এডিআর বলতে কি বুঝো, এটা আসতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বুঝো, আসতে পারে। রিসিভারের সংজ্ঞা দাও বা বলতে কি বুঝো, আসতে পারে। কাজে প্রথমেই চ্যাপ্টারের নাম অনুসারে সংজ্ঞাটা এটা বাধ্যতামূলকভাবে শিখে নেবেন। সংজ্ঞা যদি আপনি এরকমও দেখেন যে এই বছর বা কোনো বছরই আসে নাই, এডিআর এর সংজ্ঞা কোনোদিন আসে নাই, তারপরও এটা শিখে রাখতে হবে। যদি সংজ্ঞা আকারে না যাবে কিনা, দুইটা কথা। আপনি বললো এডিআর সম্পর্কে যা জানলেন, এডিআর সম্পর্কে ভূমি একটা বিধান লেখো। এডিআর সম্পর্কে যা জানি, এডিআর সম্পর্কে বিধান লিখতে গেলে সংজ্ঞাটা লিখতে পারি না?
যে এডিআরকে প্রশ্ন মতে ধান আলোচনা করার পূর্বে এবার অল্টারনেটিভ ডিসপিউট রিসolution আমরা সেটা যদি এক দুই লাইনে লিখতে পারেন, পরীক্ষক কিন্তু অসন্তুষ্ট হবে না, বরং আরো খুশি হবে। কারণ এই উত্তরগুলি হচ্ছে প্রাসঙ্গিক উত্তর, আর আইনের ক্ষেত্রে প্রাসঙ্গিক আইনে পড়েছেন প্রাসঙ্গিকতা 5 থেকে 55 ধারা, সম্ভবত এত লম্বা একটা ধারা 5 থেকে 55 পুরাটাই হলো প্রাসঙ্গিকতা। তাইলে আইনে কিন্তু প্রাসঙ্গিকতার একটা বিশেষ গুরুত্ব আছে। যেমন খুন হয়েছে ক্লাবের সেক্রেটারি, কিন্তু তার আগের দিন এই সেক্রেটারি আর সভাপতি ক্লাবে ঝগড়া করছে, ঝগড়ার পর্যায়ে সভাপতি হুমকি দিছে যে আমি তোমাকে দেখে নিব। এরপরে দিনই সেক্রেটারি খুন। এখন খুনের একটা ঘটনা, আর এই ঘটনার প্রাসঙ্গিক ঘটনা হচ্ছে আগের রাতের ঝগড়া আর সভাপতির হুমকি। তাহলে এইটা এখন এভিডেন্স হিসাবে আনা যাবে না? যাবে না, প্রাসঙ্গিকতায়। এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু পুলিশ এখন তদন্ত শুরু। কি শত্রু, কেন হুমকি দিল, এগুলো সব এখন পুলিশের তদন্তের স্বার্থে এই প্রাসঙ্গিক ঘটনাটা কিন্তু এখন একটা বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। আইনে তো প্রাসঙ্গিকতাটা আছে, তাইলে আমি এডিআর এর বিধান চাইছে, এখানে বিধানের মধ্যে সংজ্ঞা বলা, অস্থায়ী নিষেধাজ্ঞা কখন আদালত মঞ্জুর করতে পারে এই প্রশ্ন করেছে। তাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করতে পারে, এটার আগে অস্থায়ী নিষেধাজ্ঞা আর এই প্রাসঙ্গিক বিষয়গুলো কেন শিখতে হবে, কারণ উত্তরগুলা কিন্তু একটু বড় আকারে লিখতে হয়। বার কাউন্সিল পরীক্ষায় উত্তরগুলিকে একটু লম্বা করতে হয়।